কিন্তু আপনার কাছে কি মনে হয় এই জুলাই পদযাত্রার পর, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর, আপনারা কি মনে হয় যে আপনারা দল হিসাবে আগালেন, পেছালেন, এক জায়গায় থাকলেন, অনেক বেশি ভালো করলেন, কি করলেন, এটা যদি একটু সংক্ষেপে বলেন? দেখেন যে হচ্ছে আমরা সেই বিশ্লেষণে এখনই যেতে চাচ্ছি না। জনাব হান্নান মাসুদ, আপনার বিরুদ্ধেও এই কথা শোনা যাচ্ছে যে আপনি বড় বড় হাউসকে চাঁদার কথা বলেন, কিন্তু সেইটা আপনি পরে বলেন। সরকারের ভিতরে সরকার কারা, এটা যদি আপনি একটু আমাদের বলতে। ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে, যেহেতু আপনাদের তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন, এর মধ্যে একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন। তার ফলে হইল কি, এনসিপিকে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপিকে ছাড় দিয়ে, আবার বিএনপিকে ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে জামাতকে ছাড় দিয়ে। এর জন্য এনসিপি দায়ী, আমি সেটাই বলতে চাইছিলাম আর কি। 90% জনসমর্থন থেকে এনসিপির কারণেই কিন্তু সরকার দুর্বল হলো, তাই না? দায়ী তো আপনি দিতেই পারেন, কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবটা আমাকে জনাব হান্নান মাসুদ, সরকারের ভিতরে সরকার আসলে কারা? আমার বিবেচনায় সরকারের ভিতরে সরকার হচ্ছে এনসিপি, যারা হচ্ছে মানে কোনো একটা জায়গায় আর্মি, পুলিশ বা কারো কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটা অপারেশন চালাচ্ছে, যারা মনিটর করে ওখানে দেখতে দেখতে, কেউ কেউ বলছে জুস খেতে খেতে, তা যারা হচ্ছে সরকারের থেকেও আমরা আসলে এনসিপি না, তারা বলেন। এনসিপি আবার যখন বলে যে আমাদের আসলে চাঁদা লাগবে, যেমন ধরা যাক যে কবি ও চিন্তক ফরহাদ মাজার যে কথাটা বলতেছেন যে তারাও আসলে একই পথে হাঁটছেন, আমি তাকে কোট করতে পারি যে তারাও আসলে এনসিপি সম্পর্কে তিনি বলছেন, ফরহাদ মাজার, হ্যাঁ তারা সেটাই শিখছে, পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীকে আরো আনার ব্যাপারে সেটাই শিখছে। নির্বাচনই করতে হবে, ওরাও ঠিকই চাঁদা চাইতেছে, বড় বড় হাউসের কাছে যাচ্ছে, 2 কোটি টাকা, 5 কোটি টাকা। এই কথাটা সরকারের ভিতর আরো কয়েকটা সরকারের ভর কেন্দ্র তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে হয়তো আমার মনে হয় সেকেন্ড শো আপনার এখানে যেটা করছিলাম সেখানে কথা হয়েছিল। আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি এই সরকার সবচেয়ে দুর্বল হওয়ার কারণ হচ্ছে সরকারের কোনো ধরনের একক ভর কেন্দ্র নেই। সরকারকে তার যে কোনো পরিস্থিতি সামাল দিতে হলে হয় বিএনপি কে লাগে, না হয় এনসিপি কে লাগে, না হয় জামাতকে লাগে। যার পরবর্তীতে তৃণমূলের প্রতিটি ক্ষেত্রে প্রশাসন আসলে কাদের সাথে সমন্বয় করবে, কতটুকু কি করবে, এতটুকুনো প্রশাসন বুঝতে পারে না। আপনার জনগণের সাপোর্ট ছাড়া সরকার শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কিংবা হচ্ছে শুধুমাত্র অন্যান্য প্রশাসন দিয়ে সরকার তৃণমূলে পৌঁছাতে পারে না। যার কারণে প্রশাসন চিন্তা করে যে পরবর্তীতে তাকে কার দাস হয়ে টিকে থাকতে হবে। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে ব্রিটিশ আমল থেকে আপনার যে প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে, সেই আমি আজকে সন্ধ্যার পর থেকে ফাহাম ভাইয়ের ভিডিও গুলো দেখতেছিলাম, যে ভাইয়েরও অনেকগুলো ভিডিও আছে যে হচ্ছে ব্রিটিশ থেকে যে হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে, সেই ব্যবস্থাটা মূলত সবসময় সরকারের দাস হয়ে গড়ে ওঠার দাস হয়ে থাকার মানসিকতাই জন্ম দিয়েছে। যার কারণে এখন যারা আছে তাদের মধ্যে বিরাট একটা অংশ, যে কথাটা ফাহাম ভাইয়ের কথাই এসেছে, আপনার কথাই এসেছে, বিরাট একটা অংশ চিন্তা করছে যে বিএনপি ক্ষমতায় আসছে না, সুতরাং বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাবে না। আবার তৃণমূলে সরকারি ব্যবস্থাটা হচ্ছে শুধুমাত্র ডক্টর ইউনূস এবং হচ্ছে 22 জন 23 জন উপদেষ্টা না, সরকারি ব্যবস্থাটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছে যারা, তারা সেখানে প্রত্যেকের চতুর্মুখী সাপের মুখে থাকে। আমি বলছি এই সাপটা সবচাইতে বেশি আসছে বড় দল হিসেবে, প্রভাবশালী দল হিসেবে বিএনপি থেকে, তারপরে জামাত থেকে, তারপরে হয়তো ছোট দল হিসেবে বিভিন্ন ক্ষেত্রে এনসিপি থেকেও আসে। যার কারণে প্রশাসনের নিম্ন স্তরের প্রশাসনিক আপনি খুব কথা বলেছেন। আমরা একটু আস্তে আস্তে যাই। আপনি যে সরকারকে দুর্বল সরকার বললেন, এই দুর্বলতাটা আপনি কি অন্য কোন সরকারের সাথে তুলনায় দুর্বল বলতেছেন, নাকি এই সরকারকে আলাদা করেই আপনি দুর্বল বলতেছেন? ধরা যাক হাসিনা সরকারের চেয়ে কি এই সরকার দুর্বল? আমি এই সরকারকে কোন সরকারের সাথে তুলনা করতে চাচ্ছি না, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এইভাবে তৈরি হয়নি। যেটা 11 সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি। বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিতেছে, এটা বাংলাদেশের 90%-এরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে। এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল, যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল, এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন দলের মধ্যে বিলিয়ে দিয়েছে।
এই সরকার ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে, প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে বসানো দরকার ছিল। কিন্তু সেই প্রথম ধাপে শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো না, আমি খুঁজে জিজ্ঞাসা করি। আমি একটু শেষ করি। আমি বলতে চাচ্ছি সরকারই তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে। তারা নিজের হাতে যে ক্ষমতা, যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে গুছানোর কথা ছিল, তারা এটা কিছু অংশ, একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে, একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে, আর সর্বশেষ কিছু অংশ আবার এনসিপির হাতেও ছেড়ে দিয়েছে। যার কারণে সরকার নিজে তেমন পরিমাণ কোনো ধরনের ক্ষমতা হোল্ড করে না, এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখাপেক্ষি হয়ে রাখতে। আপনার একটা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের কোন একটা নেতাকে অ্যারেস্ট করতে হলে সরকারের পক্ষ থেকে চাঁদাবাজির জন্য হোক বা অন্য কোনো বড় অভিযোগে হোক, অ্যারেস্ট করতে হলে সরকারকে অনুমতি নিতে হচ্ছে সেই দলের থেকে, দলের আমাদের সময় আছে, আমরা একটু ধারাবাহিক যাই। আপনি বলছিলেন যে 90% মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে। আপনার এই দাবিটা কি ঠিক? আসলে 90% মানুষের সমর্থন নিয়ে কি এই সরকার আসলে এসেছে? 90% মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে, কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি 90% মানুষের সমর্থন ছিল? এই সরকার প্রধানও কিন্তু এটি বলছেন না। এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন। দেখেন, এটি কি সরকারের 90% মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভরসা রেখেছিল, বিশ্বাস রেখেছিল, তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে। এই ক্ষেত্রে শুধুমাত্র আমরাই না, পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো। আপনার তখন এই যে পরবর্তী 2 মাস 3 মাসে এই সরকারকে নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি বলেন বা কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, তেমন কোনো কোশ্চানই তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না। পরবর্তীতে সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সেই 90% সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে। সরকার নিজে অ্যাবসলিউটলি, আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন। এবং যখন সরকার গঠিত হয়েছে, নেতৃত্ব শপথ গ্রহণ করেছে অভ্যুত্থানকে লেজিটিমেসি দেওয়ার জন্য এবং অভ্যুত্থানের নেতৃবৃন্দকে সেখানে জায়গা করে দেওয়ার জন্য। সে অভ্যুত্থানের নেতৃবৃন্দ হিসেবে সে বাংলাদেশের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসেবে তারা সরকারে গিয়েছে। তারা এনসিপির নেতা হিসেবে সরকারে যায়নি, কিংবা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি। সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো, তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো? নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম নানা রকম প্রশ্ন আছে? যেমন ধরেন, আমি এটা পরে আপনার কাছে আসবো, যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন, কিন্তু আমরা ঘুরে ফিরে 10টা মুখই দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক 10টা মুখই খালি দেখতে পাচ্ছি। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, নারী, শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না। এইটা কি সরকারকে দুর্বল করছে কিনা? আপনারা জুলাইতে একটি পদযাত্রা করছেন, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টিগুলির মতো 10টি মুখই আমরা দেখতে পাচ্ছি, ঢাকা কেন্দ্রিক 10টি মুখ। আপনি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমি বলতে পারতাম, ডক্টর তাসনিম যারা এখানে আছেন ঢাকা মেডিকেল কলেজের একজন পাশ করা ডাক্তার, সেজন্য আমি পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে পারছি না। এই কটা মুখই আমি দেখতেছি। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়, শ্রমিক, কর্মজীবী, তাদের মুখগুলি ফটো সেশনের জন্য আলাদা করে থাকতেছে। আপনারা এটি দিয়ে আসলে কি দেখাতে চাচ্ছেন, কি প্রমাণ করতে চাচ্ছেন? আর দ্বিতীয় প্রসঙ্গটি হচ্ছে, আপনারা একই পলিটিক্যাল সিস্টেমে, যদিও আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, চাঁদা চাচ্ছেন, চাঁদা নিচ্ছেন, নিজেরা লেভিশ লাইফ ডিল করছেন। অসংখ্য দর্শক আমাদেরকে এটা বলছেন, হান্নান মাসুদকে জিজ্ঞেস করতে তিনি এনসিপি থেকে বেতন নেন কিনা, গত 10 মাসে তার অবস্থার এত পরিবর্তন কি করে হলো? আপনি যদি সবগুলি বিষয় একটু একসাথে বলেন। জনাব হান্নান মাসুদ, আপনি আমাকে, আমার সমস্যা হচ্ছে আমি প্রশ্ন করি, আপনারা পার্সোনালি এটা নেবেন না। আমি আপনাকে খুবই পছন্দ করি, সকল এনসিপি নেতা আমার খুব প্রিয়, এটা আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখলাম। রাজনৈতিক এমন পরিবেশ করে রাখা হয়েছে, জি, পলিটিক্যাল এমন পরিবেশ গত 50 বছরে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে, যে পরিবেশে আমরা রাজনীতি করতে নামার পরে আমাদেরকে পূর্বকার রাজনীতিবিদদের সাথে মিলাতে পারলেই সফলতা এতটুকুতে এসে পৌঁছাইছে। রাজনৈতিক ব্যবস্থাটা এমন, আমরা এখন নতুন কিছু বললো সবার শুধু উদ্দেশ্য একটাই থাকবে যে হান্নান মাসুদ আর হচ্ছে মানে এই এনসিপির প্রধান সারির নেতাগুলো আর হচ্ছে বিএনপি, জামাত বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। জাস্ট এটা প্রমাণের জন্য মিডিয়া বলেন, যতগুলো ইস্টাবলিশমেন্ট আছে প্রত্যেকটা ইস্টাবলিশমেন্ট কিন্তু হচ্ছে একাকার হয়ে কাজ করতেছে। আপনারা আমাদের 10 জনের ফেস একসাথে দেখতেছেন,
খুব সুন্দর, কিন্তু হচ্ছে অন্যান্য দলের একজনের ফেস দেখবেন। এটা হচ্ছে নতুন বন্দোবস্ত, নতুন পরিবর্তন। 10 জনকে মূল্যায়ন করা হচ্ছে এবং এই 10 জন কারা, প্রত্যেকে মাঠ থেকে পরীক্ষিত এবং যাদেরকে মানুষ আসলে গ্রহণ করছে। যেমন ধরুন হচ্ছে আপনি নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনের জায়গায় সেখান থেকে যদি এখন অপরিচিত যারা অভ্যুত্থানের সামনে সাহিত্য পেয়েছে তাদের বাইরে থেকে অপরিচিত কাউকে যদি এখানে দিতেন, এই জায়গায় হয়তো একটা পার্টি চালানোর জন্য যে এককেন্দ্রিক হওয়া দরকার, একসাথে বসে মতামত প্রকাশ করে একসাথে মিশে সিদ্ধান্ত নেওয়ার মতো সহিষ্ণুতা দরকার, সেটাও হইতো না। আমরা এটা গণ অধিকার পরিষদেও দেখেছি। সেই জায়গা থেকে মূলত এই দেশের মানুষ কাদেরকে কাছে চায়, কাদের কাছে তাদের মনের ভাব প্রকাশ করতে চাই, তাদেরকে নিয়েই হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যারা আছে তাদেরকে নিয়ে আমরা দলের প্রাথমিক শুরুটা করেছি। পাশাপাশি এর বাইরে আমাদের উপদেষ্টা পরিষদ সহ আরো নির্বাহী কমিটি সহ অনেকগুলা বিষয় হবে। আমরা তো মাত্র 3 মাস অতিক্রম করলাম, আপনি আমাদেরকে 3 বছর পরে যখন হচ্ছে এই মূল্যায়নটা করবেন, আমার মনে হয় যে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আর চাঁদার কথা যেটা বলেছেন সেটা আমি সবসময় শুনে আছি, চাঁদাবাজির কথা, এর কথা, কারণ আমরা খুব ভালোভাবে সবসময় খুব প্রকাশ্যে এটার বিরুদ্ধে স্ট্যান্ড নিই বলে আমরা নিজেরাও তার অংশীদার সেটা প্রমাণের জন্য ব্যস্ত। আপনি আমাকে ল্যাভিশ লাইফ, হোয়াট ইজ ল্যাভিশ লাইফ আই ডোন্ট নো, কারণ হচ্ছে অবশ্যই আমার 5 তারিখের আগে পরের অবস্থার কিছুটা পরিবর্তন অবশ্যই হয়েছে। 5 তারিখের আগের চালচলন আর বর্তমানের মধ্যে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা যে ল্যাভিশ লাইফ হয়ে গেছে সেটা আমি কিন্তু জানি না। আমি এখনো রিক্সায় চড়ি, বাইকে চড়ি, আমি এখনো টিনের ঘরেই থাকি। মানে অনেক ধরনের কোশ্চেন হতে পারে, অনেক কথা হতে পারে, কারণ হচ্ছে আমাকে ফাহাম আব্দুল সালাম ভাইও 5 তারিখের আগে চিনতো না, খালেদ মহিউদ্দিন ভাইও চিনতো না। আমার যে বন্ধুর কাছে আমি কখনো 500 টাকা ধার চেয়ে পাইতাম না, সে আমাকে না জানিয়েই আমার কোন একটা প্রোগ্রাম হবে শুনলে আমার আরেক বন্ধুর মাধ্যমে আমাকে একটা ভালো এমন পাঠাইয়া দেয় যে বন্ধুর এই প্রোগ্রামটা হোক। এইরকম একটা পরিবর্তন তো অবশ্য হয়েছে এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমরা পেয়েছি। আমি মনে করি যে হচ্ছে আমাদেরকে এভাবে বিতর্কিত না করে আমাদেরকে স্পষ্ট তো বলা দরকার যে হচ্ছে এই অভিযোগটা অমুক জায়গা থেকে আপনি এইভাবে টাকা নিয়েছেন বা অমুক মানে হচ্ছে চাঁদাবাজির কাজ করছেন বা অমুক মানে হচ্ছে বেআইনি কাজ করছেন, যার মধ্য দিয়ে আপনি এইভাবে নিজের লাইফ লিড করতেছেন, তাহলে হয়তো সেটা আমাদের জন্য সুন্দর হবে এবং আমরা আমাদের মতো করে সেগুলোকে সংশোধন করতে পারবো। গণহারে আমি একটু বলি, আমি ঢাকায় যখন প্রথম টিউশনি শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, তখন আমি 4 কিলোমিটার হেঁটে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 কিলোমিটার হেঁটে গিয়ে টিউশনি করিয়েছি। তারপর আমি যখন 3 মাস পরে সাইকেল কিনেছি, তখন হচ্ছে 25,000 টাকা দিয়ে সাইকেল কিনেছি, তখন আমাকে কেউ এই কোশ্চেনটা করে নাই তুমি সাইকেল কেনার টাকা কোথা থেকে পেয়েছো। আমি যখন গণরুমে হলে ছিলাম খাওয়ার টাকা নিয়ে অনেক কষ্ট হতো, কিন্তু 5 মাস পরে যখন হচ্ছে আমার কাছ থেকে আমার বন্ধু বান্ধব আরো 10 জন ধার নিয়ে চলতে হতো, তখন তারা এই কোশ্চেন তখন আমি পাই নাই যে হচ্ছে তুমি 5 মাস পরে এত টাকা কোথায় পাচ্ছ। যেহেতু রাজনীতি করতে নামছি সেহেতু এই কোশ্চেন গুলো এখন হচ্ছে আমি যদি সেই মানে হাঁটা থেকে সাইকেল চালানো শুরু করি তাহলে এই কোশ্চেনটা আসবে, এটা রিপ্লাই আমাদেরকে দিতে হবে। জনাব হান্নান মাসুদ, এবং জনাব হান্নান মাসুদ আমি এবার বলি, আপনি বলেছেন কোশ্চেনটার উত্তর জনাব হান্নান মাসুদ আপনি বলেছেন শত দিয়েছি, একই কোশ্চেন আমি ফার্স্ট দুইটা আপনি সত্যি দিচ্ছেন বলে আপনারা অন্যদের থেকে আলাদা, আপনারা ভালো, কিন্তু আপনি আমার আপনারা কোশ্চেনের উত্তর কিন্তু দিচ্ছেন না। আপনি বলছেন যে আপনার অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম এই টাকাটা কি আপনি এনসিপির ফান্ড থেকে নিচ্ছেন না অন্য কেউ দিচ্ছে এটা টাকাটা? এই কিছুটা পরিবর্তনের কারণ শুনেন নাই, আমি স্পষ্ট তো বললাম যে বন্ধু আমাকে 500 টাকা ধার চাইলে দিত না, সেই বন্ধু এখন আমার অজান্তে এমন অন্য বন্ধুর মাধ্যমে আমার জন্য টাকা পাঠায়। আপনারা বলেছিলেন যে সেই আয় ব্যয়ের হিসাব আপনারা রাখবেন, সেই আয় ব্যয়ের হিসাব কি আপনারা রাখছেন? জনসমক্ষে প্রকাশ করছেন? অবশ্যই আমাদের পার্টির একটা পলিসি আমরা সরাসরি শো করেছি, আমরা গণচাঁদা নিচ্ছি, মানুষে আমাদেরকে অনলাইনে টাকা দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন মাধ্যমে টাকাগুলো দিচ্ছে, সেই টাকাগুলো হিসাবগুলো আমাদের সরাসরি 3 মাস অন্তর অন্তর কি 6 মাস অন্তর অন্তর এটা সংবাদ সম্মেলন করে ইয়ে করার কথা আমরা সেটা করব। আমরা মাত্রই তো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল যে পলিসি সেটা আমরা 1 মাস আগে মেবি হচ্ছে আমরা এটা প্রকাশ করেছি, সেই পলিসি অনুযায়ী আমরা পলিসি প্রকাশ করেছেন, আয় ব্যয়ের হিসাব সেটা আসলে প্রকাশ করেন নাই। 2 নাম্বার আপনি বলছেন যে মাঠ থেকে পরীক্ষিত, আমি বলি মাঠ থেকে পরীক্ষিত নেতাদেরকে আপনারা নিয়ে সেই 10 জন গঠন করেছেন, কিন্তু সেখানে আমরা দেখছি যে বাদ পড়ছেন হচ্ছে নারীরা, বাদ পড়ছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কেন্দ্রিক ছাড়া অন্য ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বাদ পড়ছেন হচ্ছে শ্রমজীবীরা, বাদ পড়ছেন হচ্ছে অন্য সংখ্যালঘুরা। এইটা কি ইচ্ছাকৃত না কাকতালীয়? আপনাদের পুরো বৈষম্য
বিরোধী আন্দোলনে, পুরো বৈষম্য বিরোধী আন্দোলনে কি কোনো নারী, কোনো সংখ্যালঘু, কোনো শ্রমজীবী কেন্দ্রীয় পর্যায়ে ছিলেন না? একজনও না? না, কেন? আপনি আমার টপ 10 এর ভিতরে আমার 3 জন, মানে হচ্ছে 33% অ্যাবাউট আমার হচ্ছে টপ লিডারের মধ্যে 33% নারী আছে। আপনি আমাকে এই কোশ্চেনটা যখন করেন তখন আমার দুঃখ লাগে। আপনি যদি বলেন যে হচ্ছে আহ্বায়ক সদস্য সচিব 2 জনের জায়গায় কেন একজন নারী নেই, বা 2 জনের জায়গায় কেন একজন শ্রমিক নেই, তাহলে তো এটা প্রবলেমেটিক। আমার পুরো পার্টি দেখেন নাই, কারণ কোন দলটাতে আপনি এটা পাইছেন, মানে হচ্ছে বা হচ্ছে এইটা করতে হবে এমন কোন কথা। আমরা হচ্ছে যাদেরকে শ্রমিকরাও ওন করে, ছাত্ররাও ওন করে, সাধারণ মানুষও ওন করে, ব্যাংকারও ওন করে, চাকরিজীবীরাও ওন করে, তাদেরকে নিয়ে আমরা দল গঠনের চেষ্টা করছি। আমাদের পুরো পার্টি 221 জন। আমি একটু শেষ করতে হবে। 221 জনের সেন্ট্রাল কমিটি আছে, সেই সেন্ট্রাল কমিটি আপনি হিসাব করে বলতে হবে যে আমাদের প্রাইভেটের কত আছে। সেখানে প্রায় 30 জন মতো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমি 221 জনের হিসাবেই আসতেছি না, আমি প্রথম 10 জনের কথা বলতেছি, যে 10 জনকে আমরা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় নেতা হিসেবে উঠতে দেখছি, মঞ্চেতে বক্তৃতা দিতে দেখছি, তাদের কথা বলছি। আপনি ব্যাখ্যা দিয়েছেন, আপনার যারা ভোটার আছেন, আপনার যারা অনুসারী আছেন, তারা আপনাদেরকে দেখবেন।